যুক্তরাষ্ট্রে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। ৫০টি অঙ্গরাজ্যে একযোগে চলছে বিক্ষোভ। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গাজায় ইসরায়েলি হামলা আরও জোরদার করা হয়েছে এবং ২৪ ঘন্টায় নিহত হয়েছে আরও ৫২ জন ফিলিস্তিনি। এদিকে আল আকসা মসজিদ ভাঙতে হিব্রু ভাষায় চালানো হচ্ছে প্রচারণা। অন্যদিকে ইতালির রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনা শেষ। আগামী সপ্তাহে হবে তৃতীয় দফার আলোচনা। এদিকে আবার ইস্টার উপলক্ষে সোমবার পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেনের নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৫০টি অঙ্গরাজ্যেই হাজার হাজার মানুষ একযোগে নেমে আসেন রাস্তায়। স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত এই আন্দোলনের নাম দেয়া হয় 50501, অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি প্রতিবাদ, একটাই আন্দোলন। এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয়। এদিনের বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল অভিবাসন ও সরকারি ব্যয়ের কাটছাঁটের ইস্যুটি। হোয়াইট হাউসের সামনে সহ যুক্তরাষ্ট্রের বহু শহরের কেন্দ্রস্থলে, এমনকি কিছু টেসলা শোরুমের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নানা দাবির ভিড়ে সবচেয়ে বেশি উঠে আসে কিলমার আব্রেগো গার্সিয়া নামের এক ব্যক্তির ফেরত আনার দাবি। গার্সিয়া একজন মার্কিন অভিবাসী, যাকে ভুল করে এল সালভাদরে ফেরত পাঠানো হয়েছিল। প্রতিবাদকারীরা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক ট্রাম্প প্রশাসনের প্রকল্পের বিরুদ্ধেও কথা বলেন। সরকারি ব্যয় এবং চাকরি কমানোর উদ্দেশ্যে এই সংস্থাটি তৈরি করা হয়েছে। এ ধরনের পদক্ষেপকে অনেকেই গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হিসেবে দেখছেন। এদিকে শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। ম্যাসাচুসেটসের লেক্সিংটন ও কনকর্ড যুদ্ধের স্মরণে আয়োজিত অনুষ্ঠানেও দেখা গেছে এই বিক্ষোভের ঢেউ। এটি আমাদের স্বাধীনতার জন্য আরেকটা কঠিন সময়। আমি আমার নাতিদের শেখাতে চেয়েছি এদেশ কিভাবে গড়ে উঠেছিল এবং কখনো কখনো স্বাধীনতার জন্য লড়াই করতেই হয়। এদিকে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। গ্যালাপের সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৪৫%, যেখানে গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতেই হার ছিল ৪৭%। একই সময় ১৯৫২ থেকে ২০২০ সাল পর্যন্ত যে কোনো প্রেসিডেন্টের গড় প্রথম কোয়ার্টার জনপ্রিয়তা ছিল ৬০%। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন প্রশাসনকে ব্যবসার মতো পরিচালনার উদ্দেশ্যে সরকারি কর্মীদের শ্রেণীবিন্যাসে পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, নীতি নির্ধারণে কাজ করা ক্যারিয়ার সরকারি কর্মীদের এখন থেকে শিডিউল পলিসি ক্যারিয়ার শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে। নতুন সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, অবশেষে ফেডারেল সরকারকে ব্যবসা প্রতিষ্ঠানের মতো পরিচালনা করা যাবে। এদিকে শুক্রবার এই ঘোষণার পর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনিক বিশেষজ্ঞরা বলেছেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আরও সহজে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করতে পারবেন ট্রাম্প। এই পরিবর্তনের ফলে অসংখ্য ব্যক্তি এমপ্লয়ি আউটউইলে পরিণত হবেন, যার অর্থ হচ্ছে সরকারি চাকরির ঐতিহ্যবাহী সুরক্ষা সুবিধা তারা আর পাবেন না, বরং কর্মী ছাঁটাই বা নতুন লোক নিয়োগে ঊর্ধ্বতনরা প্রায় জবাবদিহির আওতার বাইরে থাকবেন। যুক্তরাষ্ট্রের লাগাতার শিক্ষা ভিসা বাতিলে সেই দেশটিতে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আটকের ঝুঁকিতে রয়েছেন তারা। এজন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে গেছেন শিক্ষার্থীরা। সরকার থেকে ৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিলের কথা বলা হলেও বাস্তবে এর সংখ্যা ১৫০০-এর কাছাকাছি। ভিসা বাতিল হওয়া বেশিরভাগ শিক্ষার্থীরা গাজায় আগ্রাসন বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেককে আটকও করা হয়েছে। ভিসা বাতিল ও আটক শিক্ষার্থীদের বেশিরভাগ গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব শিক্ষার্থী ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ও হামাসপন্থী মতাদর্শ ছড়াচ্ছেন। তবে শিক্ষার্থীরা এই অভিযোগ নাকচ করেছেন। যুদ্ধবিরোধী আন্দোলনে অনেক ইহুদি অধিকার কর্মী ও সংগঠন রয়েছে। মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রশাসন আনুমানিক ৩০০ শিক্ষার্থীর ছাত্র ভিসা বাতিল করেছে। তবে ভিন্ন কয়েকটি পরিসংখ্যানে বলা হয়েছে অন্তত ১,০০০ শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। ন্যাশনাল ফরেন স্টুডেন্টস অ্যাডভাইজারি সংস্থা নাফসার হিসাব অনুযায়ী ১৭ এপ্রিল পর্যন্ত প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হয়েছে। লাগাতার ভিসা বাতিলে উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে গেছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এরই মধ্যে এই মামলায় ১৩০ জনের বেশি শিক্ষার্থী যোগ দিয়েছেন। প্রাথমিকভাবে জর্জিয়া অঙ্গরাজ্যে ১১ জন শিক্ষার্থী মামলা করেন, পরে আরও ১১৬ জন এতে যোগ দেন। জর্জিয়াতে শিক্ষার্থীরা জানান, ভিসা বাতিলের কারণে তারা গ্রেপ্তার, আটক বা নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন। তাদের অভিযোগ, বেআইনিভাবে ও হঠাৎ করেই তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, ফলে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান ঝুঁকিতে পড়েছে। ভিসা বাতিল করা হলেও কোনো কারণ জানানো হয়নি। শিক্ষার্থীরা আরও জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থায়ন বন্ধের হুমকি দিয়ে ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। এতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ভীতি ছড়িয়ে পড়েছে। ঋতু সাহা, ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫১,১৫০ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে হামাস জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের দেয়া সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয়ায় উপত্যকাটিতে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃষ্টি ঘটকের রিপোর্ট। একের পর এক ইসরায়েলি বাহিনীর হামলায় জর্জরিত ফিলিস্তিনের গাজা উপত্যকা। শনিবার অঞ্চলটির খান ইউনিস, আল মাওয়াসি, নুসেরাত শরণার্থী শিবির সহ পুরো গাজা জুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে হতাহত হন শতাধিক মানুষ। একদিকে হামলা, অন্যদিকে সীমান্তে ইসরায়েলের অবরোধে বন্ধ গাজায় ত্রাণ প্রবেশ। এ অবস্থায় ফিলিস্তিনি শিশুদের দিনে একবেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে এবং পরবর্তী বেলার খাবার খুঁজে পেতে লড়াই করতে হচ্ছে। সবাই শুধু টিনজাত খাবার খাচ্ছে। গাজায় অপুষ্টি এবং কোনো কোনো জায়গায় নিশ্চিতভাবে দুর্ভিক্ষের ঘটনা ঘটছে। উপত্যকাটির ১২টি প্রধান দাতা গোষ্ঠীর নেতারা এক জরুরি সতর্কবার্তায় একথা বলেছেন। গত বৃহস্পতিবার দাতা গোষ্ঠীগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ৪৩টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা গোষ্ঠীর প্রায় ৯৫% এরই মধ্যে গাজায় তাদের পরিষেবা স্থগিত বা বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই হামাস ইসরায়েলের দেয়া সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে গাজায় থাকা জিম্মিদের মুক্তির প্রস্তাব নাকচ করে দেয় উপত্যকাটিতে আরও জোরালো হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমেরিকান ইসরায়েল জিম্মি এডেন আলেকজান্ডারের সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হামাসের যে গার্ড নিরাপত্তা দিত তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হামাস। তবে এডেন আলেকজান্ডারের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন আলেকজান্ডার। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ছিলেন। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল ছিল ইসরায়েলের তেল আবিব শহর। শনিবারও এই আন্দোলন দমনে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। ধাওয়া আর পাল্টা ধাওয়ায় শহরটির রাস্তায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। সৃষ্টি ঘটক, ৭১।
মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চালাচ্ছে তারা। এর প্রেক্ষিতে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি শহর ও গ্রাম পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব শহর ও গ্রাম অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছে। বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মোয়ায়াত শাবান জানান, ইসরায়েল রামাল্লার পূর্বে অবস্থিত বুরকা ও দের দিবওয়ান এবং নাবলুসের দক্ষিণে দোমা ও কুসরা গ্রামগুলোতে প্রধানমন্ত্রী মোস্তফা সফরের জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে অস্বীকৃতি জানিয়েছে। এই এলাকাগুলোর সাধারণ মানুষ গত কয়েক মাস ধরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ ও ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতির মুখোমুখি হচ্ছেন। ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, প্রতিনিধি দলের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং তাদের মধ্যকার আলোচনা অনেকটাই এগিয়েছে। আব্বাস আরাকচি জানিয়েছেন, শনিবার রোমে তার এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের মধ্যে 4 ঘণ্টা পরোক্ষ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, তাদের দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং তা ভবিষ্যতের জন্য প্রত্যাশাপূর্ণ ছিল বলেও জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা থেকে সরেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই সীমিত পরিসরে হামলা চালাতে চায় দেশটি। একজন ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র আপাতত এ ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। এর আগে ইসরায়েলি কর্মকর্তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারা আরও জানিয়েছে, স্থানীয় সময় শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং সোমবার স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত চলবে। ভারতের দিল্লির দয়ালপুর এলাকার একটি 4তলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে এক নিমেষেই ভবনটি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সমন্বিতভাবে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানে বসবাসরত 19,500-এর বেশি আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। তাদের মধ্যে 80,000-এর বেশি মানুষ নির্দিষ্ট সময়সীমা 30 এপ্রিলের আগেই পাকিস্তান ছেড়ে চলে গেছে। শনিবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তালেবান কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন গড়ে 700 থেকে 800 পরিবারকে বহিষ্কার করা হচ্ছে। এছাড়া আগামী মাসগুলোতে প্রায় 20 লাখ মানুষের আফগানিস্তানে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য কাবুলে গেছেন। এছাড়া পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় তোরখাম সীমান্ত দিয়ে অবৈধ আফগানিদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে ইসলামাবাদ থেকে সতর্ক করে বলেছিল, পাকিস্তানের বৈধ কাগজপত্র ছাড়া যেসব আফগান অবস্থান করছেন 31শে মার্চের মধ্যে তাদের স্বেচ্ছায় দেশে চলে যেতে হবে। পরে এই সময়সীমা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।